শারহান, তোর চিরশত্রু এই হোটেলেই আছে খবর পেলাম। শালা সব জায়গায় পিছু পিছু চলে আসে, আমাদের মনে হয় শান্তি দিবে না। শারহান ল্যাপটপে কিছু প্রয়োজনীয় কাজ করছে, কপালে দুশ্চিন্তার রেখা ফুটে উঠেছে। আগামীকাল নমিনেশনে জমা দেওয়া থেকে শুরু করে দলীয় প্রতীককে পাবে তা নির্বাচন অফিসে ঘোষণা করা হবে। শারহান জানে প্রতীক তাদের দলই পাবে, কিন্তু নয়ন তালুকদারকে ভরসা করা ঠিক হবে না। নিশ্চয় কোনো কাণ্ড ঘটাবে। তাই সাবধানতা বজায় রেখে চলা শ্রেয় বলে মনে হচ্ছে তার কাছে। শারহান ল্যাপটপে অক্ষিযুগল স্থির রেখেই আবিরকে বলল, নিশাদ 2 দিন আগে এই হোটেলে উঠেছে। সে জানে আমরা এখানেই আছি, তবুও এখনো শান্ত আছে। কেন বুঝলাম না। চোখ কান খোলা রাখবি, বলা যায় না কখন ফাঁসিয়ে দেয়। আবির চেয়ারে বসে আপেল খাচ্ছে। সে খেতে খেতে বলল, টেনশন করিস না, নিশাদের ওপর আমাদের লোক নজর রাখছে। অন্য হোটেল বুক কর। আমরা সন্ধ্যার দিকে এখান থেকে বেরিয়ে যাব। এখানে থাকার রিস্ক মনে হচ্ছে। এমপি সাহেব যে হোটেলে আছে সেখানে রুম বুক কর। আবিরের কল বাজছে। সে খাওয়া থামিয়ে কল রিসিভ করলো। ফোনের অপর প্রান্তে হোটেলের রিসিপশন হতে কেউ একজন কল করছেন। আবির তার কথা শুনে ফোন হোল্ড করে শারহানকে ডেকে বলল, তোর সাথে জরুরি ভিত্তিতে কেউ একজন দেখা করতে চায়। বলল, খুব আর্জেন্ট। দেখা করবি কি? শারহান ভুরু কুঁচকে গেল। ঢাকায় আবার তার সাথে কে দেখা করতে চায়? কোন রাজনৈতিক নেতা নাকি অন্য কেউ? শারহান কিছুক্ষণ ভেবে বলল, কোথায় দেখা করবে? এখানে নিচে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আসতে বল। আবির আসার অনুমতি দিয়ে কল কেটে দিল। ফোন পকেটে পুরে বলল, এই সময় আবার কে দেখা করার জন্য আসছে? হয়তো কোনো পরিচিত কেউ। প্রায় 10 মিনিট পর হোটেলের রুমে কলিং বেল বেজে উঠল। শারহান ল্যাপটপ বন্ধ করে আবিরকে বলল দরজা খুলে দেওয়ার জন্য। সে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। আবির সময় নষ্ট না করে দ্রুততার সহিত দরজা খুলে দিল। দরজা খুলেই অপরিচিত একজন শাড়ি পরিহিতা মেয়েকে দেখে আবির ভগড়ে গেল। বুকে ফু দিয়ে সে আশেপাশে তাকিয়ে দেখল কেউ আছে কিনা। নেই। এই মেয়ে কি করছে এখানে? এক্সকিউজ মি মিস্টার, এটা শারহান চৌধুরী বুকড করা রুম? আবির এতক্ষণ পর বুঝল শারহানের সাথে কোনো ছেলে নয়, বরং কোনো মেয়ে দেখা করতে এসেছে। অচেনা মেয়ে সুরেলা কণ্ঠে শুনে আবিরের তো মনে ঢাকঢোল পেটানো শুরু হয়ে গেছে। আহা, এই মেয়েটাও যদি তার গার্লফ্রেন্ড হতো! না, বউ হলে মন্দ হতো না। কতটা মার্জনীয় পোশাক, দেখতো তেমনি ভদ্র নর্ম সুন্দরী। আবির মাথা চুলকে বোকা বোকা হেসে বলল, ইয়েস, এটা শারহানের রুম। ভিতরে আসুন। আবির রুমের দরজা থেকে সরে দাঁড়াতেই মেয়েটি রুমের ভেতর প্রবেশ করলো। আবির দরজা আটকানো না আর আধ খোলা রাখলো দরজা। আবির ভিতর প্রবেশ করে দেখলো মেয়েটি রুমে দেখতে অনেকটাই ব্যস্ত। আবির ভদ্রতা রক্ষাতে বলল, ম্যাম আপনি সোফায় বসুন। আর কি খাবেন, চা অর কফি? মেয়েটি হালকা হেসে বলল, আমি এখন কিছু খাবো না। মিস্টার শারহান কোথায়? আপনি বসুন, এক্ষুনি চলে আসবে। মেয়েটা সোফায় বসে পড়ল, চোখ মুখ ভীতিগ্রস্ত কিছুটা। হ্যান্ডব্যাগ হতে রুমাল বের করে ঘাম মুছে চলছে। দৃষ্টি রুমের প্রতিটি স্থানে, যেন কোনো স্থান স্ক্যান করতে ব্যস্ত। আবির চেয়ার টেনে বসে মেয়েটি ভাবগতি লক্ষ্য করছে। মেয়েটি গতিমতি মোটেও ভালো লাগছে না। ভদ্রবেশী শাড়ি পরিহিত ইনোসেন্ট ফেসে আড়ালে কোনো চক্রান্তকারী নেই তো? নজর রাখা জরুরি। মেয়ে বলে ছাড় দেওয়া যাবে না, এরা আরো বেশি ভয়ঙ্কর হয়। তবে চেহারাতে মায়াবী ভাব আছে, চোখের চাউনিও সম্মোহনহীন। শারহান ফ্রেশ হয়ে রুমে আসতে দেখতে পেল এক রমণীকে স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে কোনো খারাপ কিছু আভাস পেল না শারহান। মেয়েটিকে শারহানকে দেখে চমৎকার হেসে বলল, হ্যালো মিস্টার শারহান, অবশেষে আপনার দেখা পেলাম। শারহান সৌজন্যতা রক্ষায় চেয়ার টেনে মুখোমুখি বসে হালকা হেসে বলল, হাই মিস
অর মিসেস। আপনাকে চিনলাম না, পরিচয়টা দিলে খুশি হতাম। মিহিকা আয়াত আমার নাম। নির্বাচন অফিসে আমার বাবা জব করে। আপনাকে আমি অনেক দিন ধরে চিনি, কিন্তু সময় হয়ে ওঠেনি দেখা করার। আজ খবর পেলাম আপনি এই হোটেলে উঠেছেন, তাই চলে আসলাম। মাইন্ড করেননি তো? সারান আবিরের দিকে তাকিয়ে চোখ পাকালো। আবির তো টেনশনে পড়ে গেছে। এ মেয়ে সারানের সাথে শুধু দেখা করার জন্য এসেছে, কিন্তু এমন করে বলল যে কোনো জরুরি কাজের জন্য এসেছে। তাই জন্য সারাহও রাজি হয়েছে। এখন সম্পূর্ণ ভিন্ন কাহিনী চলছে। এই মেয়েও কি সারহানকে দেখে ক্রাশ খেয়ে দেখা করতে এসেছে নাকি? সর্বনাশ করেছে। আবির তো ভয়ে আছে কখন সারান তার উল্টো ক্লাস নিতে লাগে। সারান বিরক্ত তার আড়াল করে বলল, না, মাইন্ড করিনি। শুধু কি আমার সাথে দেখা করা আপনার মুখ্য উদ্দেশ্য, নাকি অন্য কোনো কারণ আছে? ভি থতমত খেল। সারহানের প্রশ্ন করা দেখে আতঙ্কগ্রস্ত সে নিজেকে সামলে বলল, তেমন কিছু নয়, আপনার সাথে দেখা করার ইচ্ছে ছিল। সারহানের বিরক্ত লাগছে। মেয়েটি হাবভাব তার কাছে মোটেও সুবিধার মনে হচ্ছে না। সে ফোন হাতে নিয়ে ইনাকে মেসেজ করে দিল গাড়ি পাঠানোর জন্য। তারপর আবিরকে উদ্দেশ্য করে বলল, আবির, প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নে। আবির বলল, ঠিক আছে, টেনশন নো ব্রো, ক্যারি অন করো বৈঠক। সারহানের মেজাজ বিগড়ে গেল। সে রাগান্বিত দৃষ্টিতে আবিরের দিকে তাকালো। সারহানের ইচ্ছে করছে আবিরকে দু চারটা থাপ্পড় দিতে। ভালোভাবে না শুনে আসতে বলে দিয়েছে। এখন কি অচেনা মেয়ের চক্করে পড়ে সময় নষ্ট হচ্ছে তার? আবির সারহানের রাগামিশ্রিত মুখ যেন দেখল না, এমন ভাব করে কাজে মনোযোগী হলো। মিহির দৃষ্টি অনেক আগেই সারহানের ফোন স্ক্রিনে পড়েছে। এক দৃষ্টিতে কিছু দেখে যাচ্ছে সে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সে ঠোঁটে প্রসারিত করে হেসে উঠল। তাহলে নিষাদের কথা মোটেও ফেলে দেওয়ার মতো নয়। সারহান মিহির হঠাৎ পরিবর্তনের কারণটা বুঝল না। মিহি হাস্যরত অবস্থায় বলল, আপনার ফোনের ওয়ালপেপারে যে রমণীর ছবি দৃশ্যমান সে নিঃসন্দেহে ভাগ্যবতী, কারণ আপনার মতো একজন সুপুরুষ তার ভাগ্যে রয়েছে। মেয়েটি কিন্তু মাশাআল্লাহ, আপনাদের দুজনের জুটি দারুণ মানাবে। সারান ভুরু কুঁচকে নিজ ফোনের দিকে তাকালো। লাল শাড়িতে হালকা সাজে খোপা চুলে হাস্যরত রমণী মুখ ভেসে উঠল চক্ষুপটে। মুহূর্তে সব বিরক্ত যেন কোথাও উধাও হয়ে গেল। মনের মাঝে শান্তি অনুভব হচ্ছে তার। ফোন নিজ পকেটে রেখে সারহান মিহিকে গুরুগম্ভীর কণ্ঠে বলল, পার্সোনাল বিষয় নিয়ে আমি কাউকে কোনো কথা বলতে চাই না। ইন্টারেস্ট নই। ডোন্ট মাইন্ড প্লিজ। আমার সাথে আপনার সাক্ষাৎ হয়ে গিয়েছে, আর কোনো কথা থাকলে দ্রুত শেষ করুন। আমাদের একটু পর বেরোতে হবে। মিহি কৌতূহল হয়ে জানতে চাইল, কোথায় যাবেন? নিউ হোটেলে বুক করেছি, সেখানে। মিহি হাসি মুখখানা চুপসে গেল। সারহান চলে গেলে তো তার কাজ হবে না, কিন্তু কোনো উপায় নেই এখানে আটকে রাখার। নিষাদকে কল করে দ্রুত জানাতে হবে বিষয়টা। আর এখানে দেরি করা যাবে না, এখান থেকে যেতে হবে তাকে। মিহি হন্তদন্ত হয়ে সারহানকে বলে রুম থেকে বেরিয়ে গেল। সারহান মিহিকে হন্তদন্ত হয়ে চলে যেতে দেখে ঠোঁট বাঁকিয়ে হাসল। আবির সারহানকে অবাক করে বলল, মেয়েটি চলে গেল কেন? সারহান মুখ গম্ভীর করে বলল, মেয়েটি অন্য কোনো উদ্দেশ্যে এসেছিল, হয়তো নিষাদের স্পাই। মেয়েটির সকল বায়োডাটা আমার চাই, আবির, অ্যাজ সুন অ্যাজ পসিবল। এদের দেখতে খুব সাহস বেড়েছে। কাজ হয়ে যাবে, তার আগেই একটা কথা জানার ছিল। বল। তোর ফোনে ওয়ালপেপারে কার ছবি দেওয়া? সময় হলে জানতে পারবি, নিজের কাজ শেষ কর আগে। গভীর রাত, মানুষের আনাগোনা কিছুটা কমে শহরের রাস্তায়। সোডিয়াম আলো চারদিকে আলোকিত হয়ে আছে। রাতের রাস্তায় কপত কপতিতে দেখা যায় অনেক বেশি। সকালে হাতে হাত ধরে শহরের রাস্তা প্রেম নিবেদন করছে। নামি দামি রেস্টুরেন্টে বসে আছে নিশা। চোখে মুখে বিরক্তর ক্লেশ, মুখে কাঠিন্যতা বজায় রেখে শক্ত চাউনি এক দৃষ্টিতে টেলিফোনের দিকে তাকিয়ে আছে সে।
তার পাশেই চিন্তাগ্রস্ত বদনে বসে আছে মিহি। চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। কাজটা শেষ করতে পারেনি, এটাই ভয়ের কারণ। বারবার আর চোখে সামনে বসে থাকা মানুষটাকে দেখছে সে। নিষাদের কোনো ভাব বুঝে উঠতে পারল না কি চলছে মানুষটার মনে। প্রায় আধ ঘন্টা ধরে এভাবেই থম মেরে বসে আছে নিষাদ। মিহি ঢোক গিলে শুধালো, এখন কি করবে নিষাদ? ড্রাগস নিয়ে ফাঁসানো প্ল্যান তো ফ্লপ হয়ে গেল। আর এই এমপির কাছে তো বাইরের কেউ যেতে পারবে না। নিষাদ মিহির দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, একটা প্ল্যান ফ্লপ হয়েছে তো কি হয়েছে? প্ল্যান বি অনুযায়ী কাজ শুরু করতে হবে। মিহি ঠোঁট ভিজে বলল, কি করতে হবে আমাকে? নিষাদ পানির গ্লাস নাড়তে নাড়তে বলল, তোমার কোনো কাজ নেই আর। নিজের দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি শুরু করে দাও। তোমার এখানে আর কাজ নেই। মিহি নিষাদের দিকে করুণ দৃষ্টিতে তাকালো। এই মানুষটা তার মনে কেন বোঝে না? চোখের সামনে অন্যায় করতে দেখেও চুপ থাকে সে। ভালোবাসা মানুষটাকে অন্যায়ের দিকে ধাবিত হওয়া থেকে সে আটকাতে পারছে না। সে ভালোবাসার মানুষটাকে ভালো করতে ব্যর্থ। মিহি সাহস করে নিষাদের পুরুষালিত হাত নিজের হাতে মুঠে আবদ্ধ করে। নিষাদ মিহির হাতে স্পর্শ অবাক হয়ে তাকালো। সে ভিতরে ভিতরে অনেকটা চমকে গেছে। যে মেয়ে তাকে দেখে ভয়ে সিঁটিয়ে থাকতো আজ হাত ধরছে। মিহির চোখ অশ্রু টলমল করছে। নিষাদ কিছু বলতে গিয়ে থেমে গেল। মিহি নিষাদের চমকে ওঠা বুঝতে পেরে কম্পরত স্বরে বলল, সরি নিষাদ, তোমার অনুমতি ব্যতীত হাত ধরার জন্য কি করব বলো? তোমার ছোঁয়া লোভ সামলাতে পারলাম না। আজকে হয়তো তোমার সাথে এতটা কাছ থেকে আমার শেষ কথা। একটা কথা বলি, তুমি একটু ভেবে দেখো প্লিজ। নিজেকে অন্যায় কাজে জড়িও না। এসব থেকে দূরে সরে আসো। নিজের জীবন নিজ হাতে ধ্বংস করো না। বাবা মার কথা ভেবে এগুলো থেকে বিরত থাকো। নিজের জীবন নিজ হাতে গুছিয়ে নাও। নিজেকে সময় দাও। নিষাদ হাত ছাড়িয়ে রাশভারী আওয়াজে বলল, একদম ঘরের বউয়ের মতো বিবেক করবে না আমার সাথে। এমন আচরণ করে কি বোঝাতে চাও? তুমি আমায় অনেক ভালোবাসো? আই নো ভালোবাসা আমার, বাট আমি অরিত্রিকাকে চাই। আই লাইক হার সো মাচ। প্লিজ আমার সামনে নিজের ফিলিংস দেখাতে আসবেন না। তুমি তোমার মতো থাকো, আমায় আমার মতো থাকতে দাও। মিহি অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলো, তোমার লাইফে যে মিহিকা বলে কেউ ছিল ভুলে যেও। আর কখনো তোমার সাথে আমার দেখা না হোক এই কামনা করছি। ভালো থেকো নিশাদ, খুব ভালো থেকো। শেষবারের মতো বললাম, আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। টেক কেয়ার অফ ইউরসেলফ। বাই। মিহি আর এক মুহূর্তে রেস্টুরেন্টে অবস্থান করল না। কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল সেখান হতে। নিশাদ নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে রইল মিহির যাওয়ার দিকে। মিহির কথা ভেবেই বুক চিরে দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো তার। মিহি কেন বোঝে না সে তাকে ভালোবাসে না, তবুও পিছে পড়ে আছে। আসলে দুনিয়াটা এমনই। সে যাকে চায় সে তাকে চায় না, অথচ অন্য একটা মেয়ে তাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। নিষাদের খেয়াল হলো এখন তো রাত 12টা পেরিয়ে গেছে। ঢাকা শহরে রাতের বেলায় চলাচল খুব রিস্ক। একা একা এই অবুঝ মেয়েটা কোথায় গেল? নিশার সময় নষ্ট না করে মিহিকে খুঁজতে গেল। আজ অরিত্রিকার ঘুম পরিপূর্ণ হয়েছে। মনে হচ্ছে কতদিন পর তৃপ্তি সহকারে আরামে ঘুমিয়েছে সে। এতটাই ঘুমিয়েছে যে কখন দুপুর পেরিয়ে গেছে বুঝতেই পারেনি। এটা যে সারহানের সাথে কথা বলার সাইড এফেক্ট ভালো করেই বুঝতে পেরেছে সে। মনে খুশি খুশি লাগছে, মাথা আজ ভারমুক্ত লাগছে। আড়মোড়া ঘুম থেকে উঠে বিছানার সাথে বিদায় অনুষ্ঠান শেষ করে ফ্রেশ হয়ে নিল সে। সুন্দর পরিপাটি হয়ে ইশরাকে কল করল। ফোনের রিং হয়ে যাচ্ছে, তবুও কোনো খবর নেই। কল রিসিভ করছে না। নিজ হতে জোরে জোরে ভেসে আসছে বেশ কয়েকজনের কথোপকথন।
আজ কি কিছু হয়েছে? সবাই বাড়িতে কি করছে? অরিত্রিকা ছুটল নিচে। আশরাফ সাহেব আর আজমল সাহেব টিভিতে খবর দেখছেন। বেশ আনন্দঘন পরিবেশে বিরাজ করছে চৌধুরী বাড়িতে। সাদাত বাবা চাচার সাথে তাল মিলিয়ে টিভি দেখছে। সেও ভীষণ খুশি আছে। সাথী বেগম আর তানিয়া বেগম রান্নাঘরে রান্না করছেন। ছেলে অনেকদিন পর বাড়িতে আসবে, তাই কত আয়োজন। আরশাদ সাহেব প্রফুল্লচিত্তে বললেন, দেখেছ, এবারও প্রতীক অন্য দলের আন্ডারে যায়নি। আমাদের দলের প্রতীক পেয়েছি, এবারও নিশ্চিত এমপি মহোদয় আবারও এমপি হবেন। আজমল সাহেবও হেসে বললেন, তা তো পাবেই ভাইসাব। সারহান থাকতে অন্য কোনো দলের কাছে প্রতীক যাবে না। নয়ন তালুকদার এবারও হেরে যাবে। মনে হয় না আর কোনোদিন এমপি চেয়ারে নয়ন তালুকদার বসতে পারবে। 4টা বেজে গিয়েছে। সারান ঢাকা থেকে 12টার আগেই রওনা দিয়েছে। রাজশাহীতে পৌঁছাতে হয়তো 1.5 ঘন্টার মতো সময় লাগবে। কখন যে পৌঁছাবে ছেলেটা? চিন্তা করবেন না ভাইসাব, এসে যাবে। আমার আজ ভীষণ ভালো লাগছে। নয়ন তালুকদারের মুখখানা দেখা ইচ্ছে যাচ্ছে। ইস, আবারও হাঁটুর বয়সী ছেলের কাছে হেরে গেল। সাদাত বাবার কথা শুনে বলে, বাবা, আজ রাতে ছোট করে সেলিব্রেশন করা যায়, অনেক মজা হবে। সারান আসুক আগে, তারপর ওর সাথে কথা বলে নেবে। ঠিক আছে। অরিত্রিকা ফুরফুরে মেজাজে নিচে নামতে দেখলো বাবা, বড় বাবা আর সাদাত নিজেদের ভিতরে কথা পরশা সাজিয়ে বসেছে। সকল মুখ খুশি খুশি দেখাচ্ছে। আজ কি কোনো স্পেশাল দিন বাবা? বড় বাবা বাড়িতে? সকলের চোখ মুখে আনন্দের ছাপ। অরিত্রিকা কিছুক্ষণ ভাবল কারণ কি হতে পারে, কিন্তু ছোট মস্তিষ্ক ধরতে পারল না। সে তাদের দিকে এগিয়ে যেতে দেওয়ালের দিকে টিভিতে চলমান সংবাদের চোখ আটকে গেল। অপলক চেয়ে রইল টিভির দিকে। সেখানে সারহানকে দেখে অরিত্রিকা হার্টবিট মিস হয়ে গিয়েছে। শুভ্র পাঞ্জাবিতে এমপির পাশে হাস্য উজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে মানুষটি। পাঞ্জাবিতে যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে, বক্ষে যেন হাতুড়ি পেটাচ্ছে তার। কতদিন পর মানুষটাকে দেখল সে। অনুভূতিতে বেসামাল হয়ে গেছে তার সত্তা। তাহলে আজই আসবে সারহান ভাই? ইস, এখনই মনে হচ্ছে লজ্জাবতী গাছের ন্যায় নুয়ে পড়েছে। এতদিনের অপেক্ষা অবসান ঘটতে যাচ্ছে। তবে ভাবতেই গাল গরম হয়ে এলো অরিত্রিকার। লজ্জা মিশ্রিত হাসি হেসে অরিত্রিকা রান্নাঘরে মায়ের কাছে চলে গেল সে। তানিয়া বেগম আর সাথী বেগম বাহারি রকমের খাবার রান্না শেষ করলো সবেমাত্র। সবকিছু গুছিয়ে ডাইনিং রুমে আসলেই তারা অরিত্রিকার ডেলি মিল খেতে খেতে তানিয়া বেগম আর সাথী বেগমের পিছু পিছু গেল। আশরাফ সাহেব তানিয়া বেগমকে দেখে বলল, খবর পেয়েছো? তোমার ছেলে ঢাকা হতে রওনা দিয়েছে। তানিয়া বেগম বললেন, শুনেছি। তোমার আগে ছেলে আসছে, তাই তো ভালো মন্দ পদে রান্না করলাম দুজা মিলে। বাহ, তাহলে তো ভালোই। আজ কবজি ডুবিয়ে সবাই মিলে ভোজন করব। ইনা আর আবিরকেও আসতে বলো। তোমার চিন্তা করতে হবে না, আমি ওদের আগেই বলে দিয়েছি আসবে। ভালোই করছি। এ না হলে আমার গিন্নি। তানিয়া বেগম আরশাদ সাহেবকে দাঁতে দাঁত চেপে বলল, সকলে আছে, ভদ্র হয়ে কথা বলো। জি মহারানী। আরশাদ সাহেব ফোনে ভাইব্রেট হচ্ছে। তিনি ফোন হাতে নিয়ে নাম দেখে সবাইকে বললেন, সারহান কল দিয়েছে। তানিয়া বেগম তাড়া দিয়ে বললেন, তাড়াতাড়ি কল ধরো। আশরাফ সাহেব কল রিসিভ করে বললেন, সালাম দিয়ে বললেন, আব্বা। ফোনের অপর প্রান্তে হতে ভেসে আসলো কিছু কথা, যা শুনে আশরাফ সাহেব মুখ থতমত হয়ে গেল। হাত হতে ফোন ছিটকে পড়ল মেঝেতে। ফোন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল চোখের পলকে। ডাইনিং রুমে সকলে আটকে উঠল। তানিয়া বেগম আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তুমি এমন করে বসে রইলে কেন? সারহান কি বললো বলো। আশা সাহেব কিছু না লুকিয়ে ভেজা কণ্ঠে বলে উঠল, সারহানের গাড়ি নাটোর রোডে অ্যাক্সিডেন্ট করেছে। ব্রেকিং নিউজ, আজ বিকেল 4:30 ঘটিকায় নাটোর রোডে রাজশাহী সিটি 1-এর এমপি পার্সোনাল গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। ঘটনাস্থলে এমপি মহোদয়
সহ দলের আরও 2জন ব্যক্তি নিহত হয়েছে। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। তাদের সকলকে রাজশাহী মেডিকেল জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। প্রতিটি টিভি চ্যানেলে অ্যাক্সিডেন্টের খবর দেখাচ্ছে। দেশ জুড়ে নতুন উত্তাপ ছড়িয়েছে। একজন এমপির মৃত্যুতে দেশের নেতাকর্মীরা যেন মরিয়া হয়ে উঠেছে। কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে দুঃখ প্রকাশ করছে, কেউ বা শোক প্রকাশে ব্যস্ত। প্রেস মিডিয়া এমপি বাড়িতে যেন হুড়মুড় খেয়ে পড়েছে। এদিকে চৌধুরী বাড়ির সামনে ভিড় জমিয়েছে সাংবাদিকরা। তাদের ভিতরে কেউ ঢুকতে দিচ্ছে না। সিকিউরিটি গার্ড মেইন দরজা তালাবদ্ধ করে রেখেছে। তানিয়া বেগম ছেলের শোকে মুছে যাচ্ছে। কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়ছেন। সাথী বেগম কান্না করে যাচ্ছেন। তবুও নিজেদের সামলে তানিয়া বেগমকে সান্ত্বনা দিতে ব্যস্ত তিনি। সন্তানের কোনো খোঁজ না পাওয়া যাচ্ছে। কি অবস্থায় আছে এসব শুনে যে কোনো মাই ভেঙে পড়বে। সাথী বেগম শারহানকে নিজের ছেলের মতোই দেখেন। ছেলেটার যে কি অবস্থা আছে এই নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত সময় পার করছেন। ইসমা বেগম শারহানের খবর শুনে কাজকর্ম ফেলে ঈশাকে সাথে নিয়ে চলে এসেছেন। আসতে দেখতে পেলেন তানিয়া বেগম বিধ্বস্ত অবস্থায়। দেখে হু হু করে তার মন কেঁদে উঠল ইসমা বেগমের। তিনি সদর দরজা পেরিয়ে ডাইনিং রুমে এসে তানিয়া বেগমের পাশে বসলেন। ইসমা বেগম করুণ স্বরে বললেন, ভাবি একটু শান্ত হন, দেখবেন শারহানের কিছু হয়নি, একদম ঠিক আছে। তানিয়া বেগম উচ্চস্বরে কেঁদে উঠলেন। কান্নারত কণ্ঠে বললেন, আমার ছেলে ভালো নেই, আমার শারহানের কাছে নিয়ে চলো। আমার সোনার টুকরো ছেলে, ওর কিছু হলে আমি মরে যাব। আমাকে আমার ছেলের কাছে নিয়ে যাও। ভাবি আমরা যাব তো শারহানের কাছে, একটু শান্ত হন। ইসমা বেগম আশেপাশে তাকিয়ে সাথী বেগমকে জিজ্ঞেস করলেন, বড় ভাই আর ছোট ভাই কোথায়? সাথী বেগম অশ্রু মুছে বললেন, শারহানের খোঁজ বেরিয়েছে, এখন খবর পাওয়া যায়নি। শারহানের সাথে আবির ছিল কিন্তু ওর ফোন বন্ধ। আরো কয়েকজনের কল করা হয়েছে, কেউ ফোন তুলছে না। শুধু নাটোর অ্যাক্সিডেন্ট হয়েছে এটাই খবর পাওয়া গিয়েছে। ঈশা ডাইনিং টেবিলে অরিত্রিকাকে না দেখতে পেয়ে অবাক হলো, এই মেয়ে গেল কোথায়? নিচে সবাই কান্না করছে আর অরিত্রিকা অনুপস্থিতি। ঈশা সাথী বেগমকে জিজ্ঞেস করলো, মামি অরিত্রিকা কোথায়? হয়তো রুমে আছে। মেয়েটা যে কখন গেল এখনো নিচে আসলো না। ঈশা আর দেরি করলো না, দ্রুত পায়ে হেঁটে অরিত্রিকার রুমে গেল। না জানি মেয়েটা কি করছে। ঈশা অরিত্রিকার রুমের সামনে আসতেই দেখতে পেল দরজা বন্ধ। সে হালকা করে দরজা ধাক্কা দিল। ধাক্কা দিতে দরজা তখন খুলে গেল। ঈশা সময় নষ্ট না করে রুমে ঢুকে দেখতে পেল অরিত্রিকা মেঝেতে এলোমেলো অবস্থায় পড়ে আছে। ঈশার চোখের সামনে এমন দৃশ্য দেখে ভয় পেয়ে গেল। সে হন্তদন্ত হয়ে ছুটে এলো অরিত্রিকার কাছে। অরিত্রিকার মাথা বরাবর বসতে গেল। অরিত্রিকার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, চোখ মুখ মলিন, জীর্ণ শীর্ণ হয়ে আছে। ঈশা আতঙ্কগ্রস্ত হয়ে অরিত্রিকাকে মৃদু ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, এই অরিত্রিকা, ওঠ, কি হয়েছে? আমার কথা শুনতে পাচ্ছিস? এই বুড়ো, ওঠ না প্লিজ, তোর অবস্থা দেখে আমার ভয় লাগছে। অরিত্রিকা কোনো সাড়া শব্দ না পেয়ে ঈশা আরো বেশি ভয় পেয়ে গেল। অরিত্রিকা তো চোখ খুলছে না, নিশ্চয় চেতনা হারিয়েছে। এখন কি করবে সে? মাথা কাজ করছে না তার। ঈশা অরিত্রিকার হাত ধরেই দেখল শরীর ঠান্ডা হয়ে আছে। ঈশা ত্বরিত বেগে অরিত্রিকার হাতে তালু ঘষতে লাগলো। কিছুটা সময় পেরিয়ে গেল। অরিত্রিকার প্রতিক্রিয়াহীনভাবে চোখ বন্ধ অবস্থায় পড়ে আছে। ঈশা উপায় না পেয়ে সাদাতকে ডাকলো বেশ কয়েকবার। পড়ার টেবিল পানির বোতল খুলে অরিত্রিকার মুখে ছিটাতে লাগলো। সাদাত ঈশার গলা পেয়ে অরিত্রিকার রুমে এসে দেখলো অরিত্রিকা অচেতন অবস্থায় পড়ে আছে। সাদাত দৌড়ে এসে ভয়াক্ত কণ্ঠে বলল, কি হয়েছে অরিত্রিকা? ও এমন অবস্থা হলো কি করে? আমিও জানি না, এসে দেখি এমন ভাবে মেঝেতে পড়ে আছে। ডাক্তার ডাকবো? দ্রুত কল কর ডাক্তার আঙ্কেলকে। সাদাত দ্রুততার সহিত পকেট হতে ফোন বের করে কল দিল। এমন সময় অরিত্রিকা নড়ে উঠল। দুর্বল চোখে চারিপাশে তাকিয়ে জোরে জোরে শ্বাস টেনে উঠে বলল, দুহাতে চুল খামছে ধরে এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে রইল সে। সাদাত
ফোন পকেটে পুরে বলল, অরিত্রিকা তুই ঠিক আছিস? অরিত্রিকা তাকালো ব্যথাতুর দৃষ্টিতে। চক্ষুদার হতে পড়ছে অশ্রু, গাল বেয়ে অশ্রু মেঝেতে পড়ছে টপ টপ করে। উড়িয়ে আসছে কান্নার দল। অতিরিক্ত কান্নার ফলে চোখ ফুলে লাল হয়ে গিয়েছে। অরিত্রিকা এলোমেলো চুলগুলো পেছনে ঠেলে চুপ করে থ মেরে বসে রইল। কিছু ভালো লাগছে না তার। ইশরা পানির বোতল মেঝেতে রেখে অরিত্রিকা হালকা ধাক্কা দিয়ে বলল, অরিত্রি, কথা বল বোন। এমন চুপ করে আছিস কেন? হঠাৎ কি হয়েছে তোর? জানিস কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। একদিকে তোর এই অবস্থা, অপরদিকে সারহানের ভাইয়ের অ্যাক্সিডেন্টের খবর। তুই যে হচ্ছে বুঝতে পারছি না। অরিত্রিকা ইশরার দিকে তাকিয়ে ঝিমিয়ে যাওয়া কণ্ঠে শুধালো, সারহান ভাই কি অবস্থা? উনি ঠিক আছে তো? সাদাত অরিত্রিকার কথা শুনে হতাশা মিশ্রিত কণ্ঠে বলল, ভাইয়ের কোনো খবর পাওয়া যায়নি। বাবা আর চাচাই গিয়েছে, খবর পেলে জানাবে। অরিত্রিকা ডুকরে কেঁদে উঠল হঠাৎই। কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল, তোরা বল, ওনার কিছু হবে না। উনি সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরে আসবেন। উনি সুস্থ আছেন তাই না বল? এখনো কেন আসছে না উনি? সাদাত অরিত্রিকার এমন কাণ্ডে বিস্মিত হলো। তার ভাইয়ের জন্য অরিত্রিকা কাঁদছে ভাবতে অবাক লাগছে। দুজনে তো সব সময় সাপে নেউলের সম্পর্ক। এসব বাদ দিয়ে বিস্ময়সূচক চাউনিতে তাকিয়ে অরিত্রিকাকে শান্ত করতে বলল, ভাইয়ার কিছু হবে না, দেখিস দ্রুত বাড়িতে চলে আসবে। ঈশা কান্নারত অরিত্রিকাকে দুহাতে আলগে নিল। অরিত্রিকা ফুঁপিয়ে কেঁদে বলল, আমাকে ওনার কাছে নিয়ে চল, আমি ওনাকে দেখব। ঈশা সাদাতের দিকে তাকালো করুণ চোখে। সাদাত ঈশাকে ইশারা করলো কিছু বলার জন্য। ঈশা অরিত্রিকার মাথা নেড়ে দিয়ে বলল, আচ্ছা যাবো, এবার তুই চুপ কর বুনু। এমন ভাবে কাঁদলো শরীর খারাপ করবে। আমি আর পারছি না রে। উনি এমন কেন বলতো? ঢাকায় গিয়েছেন, আমার জানানো কোনো প্রয়োজন বোধ করেনি। গিয়ে 15 দিন ছিল, তবু একবার কল করেনি। কল করে বললেনি অ্যাডমিশন কেমন দিছিস? অথচ ওনার জন্য আমি কতটা কষ্ট পেয়েছি তা কি উনি জানে? উনি আমার ফিলিংস কেন বুঝে না? ভালোবাসি বলে কি অবহেলা করছে? অবহেলা করছেন ঠিক আছে, তাই বলে কি নিজের খেয়াল তো রাখতে পারেন। আজ আমি খুশি ছিলাম উনি এতদিন পরে আসবেন, অথচ আমার খুশিতে যেন ওনার জীবন অভিশাপ হয়ে গেল। এক নিমিষে যেন শেষ হয়ে গেল সব। আমি ওনাকে এক পলক চোখে লেখা দেখতে চাই, আমায় নিয়ে চল। সাদাত অরিত্রিকার মুখ হতে নির্গত উদভ্রান্তের ন্যায় কথাগুলো শুনে হাঁ হয়ে গিয়েছে। এগুলো কি বলল অরিত্রিকা? তার ভাইকে ভালোবাসে? অসম্ভব। এটা কিভাবে হতে পারে? তার মাথায় কিছুই আসছে না। চারদিকে শক্ট করা খবর। সাদাতের মনে পড়ে গেল চিঠির কথা। তাহলে কি তার ভাইয়ের নিয়ে অরিত্রিকা চিঠিটা লিখেছিল? সাদাত মাথা হাত দিয়ে বসে রইল। নিজের কানে শুনেও তা বিশ্বাস হচ্ছে না। সাদাত অবিশ্বাস্য চোখে অরিত্রের দিকে তাকিয়ে ইশরার দিকে তাকালো। ইশরা সাদাতের দিকে তাকিয়ে ছিল। সে সাদাতের থমথমে মুখবয় দেখে বুঝলো অনেকটা শক পেয়েছে। ইশরা সাদাতকে বলল, এখন বাড়ির কাউকে কিছু বলিস না। বাড়ির কারো মনের অবস্থা ভালো নেই। আবার যদি এই কথা জানতে পারে তবে পরিবেশ আরো বিগড়ে যেতে পারে। সাদাত থমথমে মুখে বলল, এসব কবে থেকে চলছে? বুঝলাম অরিত্রিকা ভাইকে পছন্দ করে। ভাইও কি অরিত্রিকাকে পছন্দ করে? আমার তো ভাইয়ের কোনো আচরণ এমন কিছু মনে হয়নি। আমারও মনে হয়নি। তবে অরিত্রিকা আর সারহান ভাইয়ের মাঝে তেমন কিছু নেই। অরিত্রিকা ভাইকে ভালোবাসে, কিন্তু সারহান ভাইয়ের মনে কি আছে ঠিক জানি না। সাদাতের কল আসার কথা বন্ধ করে পকেট থেকে ফোন বের করে রিসিভ করা কিছুক্ষণ পরে কল কেটে দিল। অপর পাশে থাকা ব্যক্তিটি সাদাত ব্যস্ত ভঙ্গিতে দাঁড়িয়ে ঈশাকে বলল, রাজশাহী মেডিকেলে যেতে হবে, ভাই ওখানেই অ্যাডমিট আছে। তুই আর অরিত্রিকা যদি যেতে চাস রেডি হয়ে নিচে চলে আয়, আমি মাকে খবর দিচ্ছি। ঠিক আছে। রাজশাহী মেডিকেল অপারেশনের থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছেন আশরাফ সাহেব আর আজমল সাহেব। তাদের চোখে মুখে চিন্তিত ভাব ফুটে উঠেছে। দুজনে পায়চারি করছেন সমান তালে। আশরাফ সাহেব বারবার অপারেশন থিয়েটারে দিকে যাচ্ছেন। বক্ষে ছেলেকে হারানোর ভয় যেন জেঁকে ধরেছে। বাবা হয়ে ছেলের এমন পরিস্থিতি নিজ চোখে দেখা মৃত্যুর সম।
শারহানের অপারেশন চলছে। গুরুতর আঘাত লেগেছে বুকে, কাচের টুকরো বুকে একপাশে থেতে গেছে। প্রচণ্ড রক্তক্ষরণে শারহানের অবস্থা বেগতিক। কি হবে এখনো ডাক্তার বলতে পারেনি। আবিরের অবস্থা আশঙ্কাজনক, লাইফ রিস্ক এখনো আছে। আবিরকে ক্যাবিনে শিফট করা হয়েছে। আশরাফ সাহেবকে চিন্তিত ভঙ্গিতে পায়চারি করতে দেখে আজমল সাহেব বলেন, ভাইসাব, টেনশন না করে বসুন, একটু শান্ত হন। এমন করলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। আরশাদ সাহেব নিভু কণ্ঠে বলেন, আমার ছেলেটার মৃত্যুর সাথে যুদ্ধ করছে, কিভাবে বাবা হয়ে চুপচাপ শান্ত হয়ে বসে থাকবো? কিছু হবে না শারহানের, দেখবেন সুস্থ হয়ে যাবে। এখানে চিকিৎসা ভালো না হলে প্রাইভেট হসপিটালে অ্যাডমিট করাবো। আরশাদ সাহেব ক্লান্ত ভঙ্গিতে বসে বলেন, আমার ছেলে যেন কিছু না হয় তুমি দেখো। বাড়িতে খবর জানিয়েছো? সাজাদকে কল দিয়েছিলাম, হয়তো রাস্তায় আছে। দীর্ঘ 2 ঘন্টা অপারেশনের শেষে করে ডাক্তার ওটি থেকে বের হলেন। চিন্তিত মুখ তার। অতিশয় কিছু একটা নিয়ে গভীর চিন্তায় মগ্ন। আশরাফ সাহেব হন্তদন্ত হয়ে ছুটে এলেন ডাক্তারের কাছে। আজমল সাহেব পিছু পিছু গেলেন। আজমল সাহেব আর এক মুহূর্ত দেরি না করে ডাক্তারকে শুধালেন, শাহরান এখন কেমন আছে? ডাক্তারের মুখে থাকা মাস্ক খুলে বলেন, আগের থেকে অনেকটা ভালো আছে। ব্লিডিং হয়েছে অনেক। 2 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে, আরো 1 ব্যাগ লাগবে। দ্রুত রক্তের ব্যবস্থা করুন, কিছুক্ষণের মধ্যে বেডে দেওয়া হবে, তবে বাইরে কেউ এলাও না। আশরাফ সাহেব ভেজা কণ্ঠে বলেন, কখন দেখা করতে পারবো শাহরানের সাথে? সেন্স এখনো ফিরেনি। সেন্স ফিরলে তারপর আপনাদের জানানো হবে। দেখা করতে পারবেন কি পারবেন না? এক্সকিউজ মি। ডাক্তার আশরাফ সাহেবকে যাবতীয় তথ্য জানিয়ে নিজের চেম্বারে চলে গেলেন। কিছুক্ষণ পরই শারহানের ওটি থেকে বের করা হলো। আশরাফ সাহেব আর আজমল সাহেব তাকালেন, তখনই বেডে অবচেতন অবস্থায় শুয়ে আছেন শাহরান। মস্তিষ্ক অর্ধেক অংশ জুড়ে সাদা ব্যান্ডেজ আবৃত, মুখের বিভিন্ন স্থানে কাটা ছেঁড়া অগণিত দাগ। অক্সিজেনে মাস্ক থাকা মুখে তেমন স্পষ্ট দেখা যাচ্ছে না। সাদা কাপড়ে আস্তরণ দিয়ে বুকের উপরিভাগ পর্যন্ত ঢাকা। অপারেশন অবস্থা স্থান দৃশ্যমান নয়। কেমন নির্বিষ হয়ে শুয়ে আছে শারহান। রক্তক্ষরণের ফলে মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। আশরাফ সাহেব ছেলের এমন করুণ দশা দেখে ধপ করে বসে পড়লেন মেঝেতে। আজমল সাহেব ভাইয়ের হঠাৎ বসে পড়া দেখে ভয় পেয়ে গেলেন। তিনি মৃদু স্বরে চিৎকার করে বলেন, ভাইসাব, আপনি ঠিক আছেন তো? আশরাফ সাহেবের চোখ ভিজে এলো। কোনোদিন অসহায় পঙ্গু লাগেনি নিজেকে, অথচ ছেলের এই অবস্থা যেন তাকে কুরে খাচ্ছে। সুস্থ ছেলেটা ঢাকায় গেল আর ফিরল অর্ধেক মৃত হয়ে। কোনো বাবা মায় যেন ছেলেকে আহত অবস্থায় দেখতে না হয়। আজমল সাহেব গিয়ে আশরাফ সাহেবকে ধীরে সুস্থে দাঁড়া করালেন। পাশেই একটা চেয়ারে বসিয়ে দিলেন। শারহানকে শিফট করা হয়েছে কেবিনে। আজমল সাহেব শারহানের কেবিনের বাইরে হতে এক পলক দেখে পানির ব্যবস্থা করতে গেলেন। আশরাফ সাহেব পানি খাওয়ানো প্রয়োজন, নতুবা শরীর অসুস্থ হয়ে যেতে পারে আরো। গভীর রাত, সময়টা 11টার ঘরে। গভীর রাত হলেও মানুষের আনাগোনা হাসপাতালে অনেক বেশি। হাসপাতালের ভিতরে ফিনাইলের উগ্র গন্ধে চারিপাশ ভারী হয়ে আছে। আলো বাতাসের অস্তিত্ব পাওয়া দুষ্কর। পরিবেশটাও কেমন গুমোট ভাব। পরিস্থিতি স্বাভাবিক নয়। কেমন সব অদ্ভুত অনুভূতি। শারহানকে উন্নত চিকিৎসার জন্য প্রাইভেট হসপিটালে অ্যাডমিট করা হয়েছে সন্ধ্যার পরে। আশরাফ সাহেব চায়নি মেডিকেলে শারহানের চিকিৎসা হোক। মূলত সেখানকারের পরিবেশ স্বাস্থ্যকর নয়। ডাক্তারও খালখেয়ালি ভাব নিয়ে চিকিৎসা করেন। নার্সও তেমন রুগীর যত্ন করে না। শারহানের দেখার জন্য তানিয়া বেগম, সাথী বেগম, ইশরা বেগম, সাদাত, অরিত্রিকা আর ইশরা এসেছে সন্ধ্যার পরই। সকলের মন অসম্ভব খারাপ। সবাই বাইরে নিজেদের স্বাভাবিক রাখার চেষ্টা করলেও ভিতরে ভিতরে ভেঙে পড়ছে অনেকটাই। আশরাফ সাহেব আর আজমল সাহেব এমপি জানাজায় গিয়েছেন। দলের একজন নেতা অকালে মৃত্যুবরণ করেছেন, যাওয়া জরুরি। তার ওপর
বেশ বিশ্বাসতা ছিল তাদের সাথে। না গেলে বিষয়টা খারাপ দেখায়। সাথী বেগম আর তানিয়া বেগম ক্যাবিনের বাইরে বসে আছেন। তাদের উপর দিয়ে আজ বিশাল ঝড় বয়ে গেল। পরিবারের ওপরে বড় কোনো বিপদ আসেনি। এই প্রথম ভয়াবহ পরিস্থিতিতে পার করছে সকলে। তানিয়া বেগম শারহানের অবস্থা দেখে অসুস্থ হয়ে গেছে। সাথী বেগম বাহুতে মাথা ঠেকিয়ে বসে আছেন, চোখ বন্ধ করা অবস্থায়। প্রেশার বেড়ে যাওয়ায় শরীর খারাপ লাগছে তার। সাদাত, ইশরা আর অরিত্রিকা একপাশে দাঁড়িয়ে আছে। ইসমা বেগম তানিয়া বেগমের ঝিমিয়ে থাকা দেখে সাথী বেগমকে বললেন, ভাবি, আমার মনে হয় বড় ভাবি এখানে থেকে ঠিক হবে না। ওনার শরীরের অবস্থা খারাপ। হাসপাতালে থাকলে আরো খারাপ হয়ে যেতে পারে। আমি বলি, ভাবিকে নিয়ে আমি বাসায় যাচ্ছি, আপনি থাকুন। সাথী বেগমের মনে হলো ইসমা বেগম ঠিক বলেছে। তিনি সায় দিয়ে বলেন, আমারও তাই মনে হচ্ছে। ভাবিকে বাসায় নিয়ে যাওয়া ভালো হবে। খাবার খাইয়ে প্রেশারের ওষুধ খাইয়ে দিন। সাদাতকে সাথে নিয়ে যাও। তোমাদের রেখে আবার এখানে আসবো। ঠিক আছে। সাথী বেগম তানিয়া বেগমকে ধীরে ডেকে বলল, ভাবি, আপনি বাসায় যান, আমি এখানেই আছি শারহানের খেয়াল রাখার জন্য। তানিয়া বেগম মাথা উঁচিয়ে শারহানের ক্যাবিনের দিকে তাকিয়ে ক্ষীণ স্বরে বলে, আমি যাব না। শারহানের সাথে আমার একবারও কথা হলো না। যদিও জেগে দেখে আমি নেই পাশে তাহলে রাগ করবে। আপনার শরীর খারাপ। শারহান যদি জানে আপনি অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন তাহলে রাগ করবে। আমরা তো আছি, চিন্তা করবেন না। সাদাত, মাকে বলবো? মা চাচি ঠিক কথা বলছে। তুমি এই অসুস্থ অবস্থায় হাসপাতালে থাকতে পারবে না। বাবা এসে দেখলে চটে যাবে তোমার উপরে। তানিয়া বেগম অনেকক্ষণ ভেবে বললেন, ঠিক আছে, আমি বাসায় যাচ্ছি। শারহানের খেয়াল রেখো। সাথী সাথী বেগম বললেন, ঠিক আছে ভাবি, আপনি চিন্তা করবেন না। ইসমা বেগম আর সাদাত মিলে তানিয়া বেগমকে ধরে হাসপাতালের করিডোরে পেরিয়ে বাড়ির দিকে রওনা দিল। ইশরা অরিত্রিকাকে নিয়ে সাথী বেগমের পাশে বসল। সাথী বেগম এতক্ষণ অরিত্রিকার দিকে খেয়াল করেনি। তিনি মেয়ের বিধ্বস্ত রূপ দেখে আঁতকে উঠল। অরিত্রিকা নিশ্চুপ বসে আছে অনুভূতিহীন মানুষের ন্যায়। তার পাশে কোনো হেলদোল নেই। সাথী বেগম মেয়ের কপালে হাত দিয়ে চিন্তিত স্বরে বলল, জ্বর তো আসেনি, তাহলে মুখ লাল হয়ে আছে কেন? শরীর খারাপ লাগছে মা? অরিত্রিকা সাথী বেগমের কথায় কোনো প্রতিক্রিয়া করল না। মূর্তির ন্যায় বসে রইল। সাথী বেগমের কোনো কথা কর্ণগোচর হলো না। তার চোখ শারহানের ক্যাবিনের দিকে স্থির। এক ধ্যানে কিছু একটা দেখে চলছে। আশেপাশে কোনো কিছুতেই মনোযোগ নেই। ইশরা দেখল অরিত্রিকার কোনো হেলদোল নেই। সে উপায় না পেয়ে বলল, মামি, অরিত্রিকার মাথা ব্যথা করছে, তাই এমন দেখাচ্ছে। আগে জানলে তো ভাবির সাথে বাড়িতে পাঠিয়ে দিতাম। এমন অসুস্থ শরীরে এখানে থাকলে আর অসুস্থ হয়ে যাবে। সমস্যা নেই, ওষুধ খেয়ে এসেছে, আমি তো আছি। কোন সমস্যা হলে ওকে নিয়ে বাসায় চলে যাব। সাথী বেগম আর কিছু বললেন না, কিন্তু মনে মনে চিন্তিত হয়ে মেয়েটা এই অসুস্থ অবস্থায় না থাকলেও পারত। ইশরা অরিত্রিকাকে ফিসফিসিয়ে বলল, নিজেকে স্বাভাবিক কর। সবার সামনে এভাবে থাকলে তোকে নিয়ে নতুন করে টেনশন শুরু করে দিবে। অরিত্রিকা ক্যাবিনের দিকে হতে চোখ ফিরিয়ে ইশরার দিকে তাকালো। চক্ষুদয়ে কান্না আভাস, অশ্রুতে টইটুম্বর অবস্থা। নেত্রপল্লব ঝাপটাতেই অশ্রু গড়িয়ে চিবুক ছুঁয়ে গেল। ইশরারও চক্ষুদয় ছলছল করে উঠল। সে হাত দ্বারা অরিত্রিকার গালে অবশিষ্ট নোনা পানি মুছে দিয়ে ইশারা করল কান্না না করার জন্য। অরিত্রিকা নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। চক্ষুর সম্মুখে প্রিয় মানুষটি আহত অবস্থায় বেডে শুয়ে থাকতে দেখে কেউ কি ভালো থাকতে পারে? না, পারে না। প্রায় ঘণ্টাখানেক আগে ধুক ধুক বুক সাহস নিয়ে ক্যাবিনের বাইরে হতে কাচের আস্তরণ ভেদ করে এক পলক দেখছে।
দেখেই মাথা ঘুরে গেছে তার। নিজ চোখে আর সাহস হয়নি মানুষটাকে দেখার। এখনো ভেসে উঠছে সারহানের ক্ষতযুক্ত মলিন ফ্যাকাশে মুখখানা, রক্তশূন্য অবস্থা, অবচেতন নিথর দেহ বেডে পড়ে আছে। আহ, কত কষ্টদায়ক দৃশ্য! শখের পুরুষের এমন করুণ দৃশ্য অরিত্রিকা মন থেকে মেনে নিতে পারছে না। সেখানেই যেন থমকে আছে সে। কল্পপুরুষের নীরবতা পীড়াদায়ক। রাতে প্রায় শেষ প্রহর। পুরো হাসপাতাল এখন নিস্তব্ধ। আশেপাশে মানুষের আনাগোনা খুব কম। ঘুমে আচ্ছন্ন সকলে, কিন্তু অরিত্রিকা দুচোখে ঘুমের কোনো রেশ পর্যন্ত নেই। এখনো চুপচাপ আগের মতো বসে আছে, মনে যেন পাথর হয়ে গেছে। সে পাশে তাকিয়ে দেখল ইশরার সাথী বেগম সাদাত তন্দ্রাঘোরে আচ্ছন্ন। আজমল সাহেব আর আশরাফ সাহেব নামাজের জন্য গিয়েছেন। কিছুক্ষণ পরেই আজান দিবে। আরিত্রিকা বসা অবস্থা থেকে উঠে দাঁড়ালো। সুন্দরভাবে মাথা ওড়না জড়িয়ে সে পা বাড়ালো সারহানের কেবিনের দিকে। কেবিনের বাইরে হতে দরজার কাঁচ ভেদ করে সারহানের দিকে অপলক চেয়ে রইল অরিত্রিকা। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, চোখ সরিয়ে নিল সে। শরীর যেন শিহরে উঠছে। জোরে জোরে শ্বাস টেনে আবারও তাকালো। তাকিয়ে থাকা অবস্থায় দেখল সারান কিছুটা নড়ে উঠল। অরিত্রিকা নিজেকে স্থির রাখতে পারল না। সারানকে এক পলক কাছে হতে দেখার জন্য মরিয়া হয়ে উঠল সে। এক কথা মানুষটার হাত ছুঁয়ে দেখার ইচ্ছে জাগল। অরিত্রিকা আর কিছু ভেবে সময় নষ্ট করার মতো ভুল করল না। নিজের মনে চলা ভাবনাটাকে প্রাধান্য দিল। অরিত্রিকা দরজা খুলে ক্ষীণ পায়ে এগিয়ে গেল সারহানের দিকে। আশেপাশে চোখ বুলিয়ে চেয়ার টেনে সারহানের বেড হতে অল্প দূরত্বে বসল অরিত্রিকা। বক্ষে অজানা ভয় সিঁচিয়ে আছে সে। আতঙ্ক, ভয় দরদর করে ঘামছে। বারবার ঢোক গিলছে সে। শরীর কেমন অবশ হয়ে আসছে। অরিত্রিকার চোখ ঝাপসা হয়ে আছে। অশ্রু ভরা চক্ষুতে সারান পানে তাকিয়ে আছে। অক্সিজেনে মাস্ক খুলে দেওয়া মুখ স্পষ্ট দেখতে পাচ্ছি। সন্ধ্যার পর সেন্সপ্রায় অক্সিজেনের মাস্ক খুলে দিয়েছিল ডাক্তার। সারানের পুরো মুখে কাটা ছেঁড়ার অসংখ্য দাগ। কপালে অর্ধেকাংশ ব্যান্ডেজ থাকলেও কিছু অংশ রক্তে ভিজে লাল হয়ে আছে। অরিত্রিকা আজ মানুষটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত। মানুষটিকে অন্য সময় হলে সারহান ভাই ক্ষিপ্ত হয়ে বলতো, আমার দিকে হাঁ করে তাকিয়ে আছিস কেন? আগে কি কখনো দেখিসনি? তবে আজ নিশ্চুপ হয়ে আছে। অরিত্রিকা মনে মনে আকুল গলায় বলল, সারহান ভাই, আপনাকে এমন নিশ্চুপ মানায় না। কথা বলুন প্লিজ সারহান ভাই। কি আর মনের কথা শুনতে পেয়েছে? অরিত্রিকা হাত মৃদু কাঁপছে। তবুও কম্পনরত হাতে সারহানের শক্ত পোক্ত পুরুষালিত হাতের নিচ মসৃণ কোমল হাতের মাঝে আঁকড়ে ধরে। বুকের মাঝে ধপ করে উঠল। শান্ত ঝড় উঠছে বক্ষে। অরিত্রিকা দুহাতে জড়িয়ে রাখা হাত নিজের গালে ঠেকে এক ধ্যানে সারহানের মুখের পানে তাকিয়ে রইল। অনুভব করল সারহানের উষ্ণ হাতের ছোঁয়া। অরিত্রিকা অপলক এক দৃষ্টিতে তাকিয়ে থাকাকালীন ধীর কণ্ঠে আওড়ালো, আপনার এই নীরবতা আমার ক্ষণে ক্ষণে কষ্ট দিচ্ছে সারহান ভাই। এমন নিশ্চুপ থাকা আপনাকে মানায় না। আপনাকে রাগী গম্ভীর যন্ত্রমানব হিসেবেই মানায়। আপনি জানেন, আজ আবারও আপনার হাত ধরেছি। প্রথম দিন অনিচ্ছাকৃতভাবে হাত ধরলেও আজ ইচ্ছাকৃতভাবেই হাত ধরেছি। কিছু বলবেন না? বলুন আজ। সবকিছু শুনতে রাজি আমি। আপনার কথা মন খারাপ করব না আজ। একটা কথা কি জানেন, আপনি যদি আজ হাত ধরার জন্য অপমান করতেন, আমি তবুও ছাড়তাম না, আরো শক্ত করে আঁকড়ে ধরতাম। এই হাত ধরে আপনার সাথে সারা জীবন থাকতে চাই। আপনি আমায় রাখবেন আপনার ওই কঠোর হৃদয়ের মধ্যখানে। অরিত্রিকার চোখে নোনা পানি। সারহানের হাত ভিজে যাচ্ছে। সে এক হাতে গালে গড়িয়ে পড়া অশ্রু মুছে নিল। আস্তে করে সারহানের হাত বেডে যত্নে করে রেখে দিল। সারহানের গায়ে থাকা সাদা চাদর অনেকটা নিচে নেমে এসেছে। বুকে অপসংখ্যিত স্থানে ব্যান্ডেজটি দৃশ্যমান। ব্যান্ডেজের স্থানে
গোলাকৃত হয়ে রক্তে ভিজে উঠেছে। সে দৃশ্য দেখে অরিত্রিকা বক্ষস্থলে কেঁপে উঠল। কি অসহনীয় দৃশ্য! এতক্ষণ তার ধ্যান সারহানের দিকে থাকার খেয়াল করেনি। ইস, কি ভয়াবহ দৃশ্য! কতই না কষ্ট পেয়ে তার শ্যামপুরুষ। অরিত্রিকা নিজেকে শক্ত করে ঈষা কাঁপা হাতে সারহানের বুকে ব্যান্ডেজ করা স্থানটি ছুঁয়ে দিল। গভীর চোখে অবলোকন করল সে। ক্ষত স্থানটি অনেকটাই গভীর, এর জন্য অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। অরিত্রিকা দু হাতে চাদর টেনে দিল সারহানের শরীরে। চোখ সরিয়ে কেবিন জানালা দিয়ে বাইরে তাকালো। কিছুটা পরিষ্কার হয়ে এসেছে চারিপাশ। কিছুক্ষণ পর সকাল হবে। কেবিন থেকে চলে যেতে চাইল মন, টানল না অরিত্রিকা। সে নিজ হাতে ভর দিয়ে সারহানের দিকে তাকিয়ে রইল। আপনার শরীরে ক্ষত যেন আপনার থেকে আমার অধিক পীড়া দিচ্ছে সারহান ভাই। পীড়া থেকে আমায় মুক্তি দিন। ভয়ঙ্কর রাত পেরিয়ে ধরণীতে সকাল হয়েছে। কিছু স্বস্তিকর পরিবেশ, পাখিদের কলরবে মুখরিত চারিপাশ। সূর্যের দেখা না মিললেও হালকা আলোয় অন্ধকারাচ্ছন্ন ভাব কেটে আলোকিত হয়েছে। জানালার থাই গ্লাস ভেদ করে বাইরের আলো ক্যাবিনে প্রবেশ করছে। মৃদু বাতাস জানালার পর্দাগুলো নড়েচড়ে উঠছে। বাতাস যেন প্রশান্তি ছোঁয়া বইছে। সারহানের বাইরের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল। ধীর গতিতে চোখ খুলল সে। মাথা ব্যথা টনটন করছে। পুরো শরীর অসহনীয় ব্যথা আবির্ভাব হয়েছে। নড়লেও প্রচণ্ড লাগছে। কিছুটা সময় যেতেই ফিনাইলের তীব্র গন্ধ সারহানের নাকে এসে লাগল। বিঘুটি গন্ধ এক নিমিষেই জানানো দিল সে হসপিটালে অ্যাডমিট। তপ্ত নিঃশ্বাস ফেলল সে। তার মানে এখনো বেঁচে আছে সে। গতকাল এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আজই সব শেষ। চোখের সামনে এক মুহূর্তে সব তছনছ হয়ে গেল। তবুও কিছু করার ছিল না। ভেবেছিল কখনো পরিবারের কারো মুখ সে দেখতে পারবে না, কিন্তু ভাগ্য সহায় আছে তাই বেঁচে আছে। হাতে কিটকিটে ব্যথা অনুভব করছে তার। হাত নাড়াতে চেয়েও শরীরে দুর্বলতা পেরে উঠল না। এইটুকুতেই শরীরে শক্তি হারিয়ে গেছে। অ্যান্টিবায়োটিক ওষুধ শরীরে প্রবেশ করলে শরীর দুর্বল হয়ে যায়। তার মনে হলো হাত কিছু অস্বস্তি উপস্থিতি, সেই কারণে অতিরিক্ত ভারী লাগছে। সারহানের অতি কষ্টে মাথা উঁচু করে হাতের দিকে তাকালো। তাকাতেই স্তব্ধ হয়ে গেল। অবিশ্বাস্য চাউনিতে তাকিয়ে রইল। অরিত্রিকা তার হাতের উপর মাথা রেখে আরামসে আয়েশি করে নিশ্চিন্তে হয়ে ঘুমাচ্ছে। মনে হচ্ছে কত দিন না ঘুমিয়ে আজ ইচ্ছে মতো ঘুমাচ্ছে। সারহানের অসম্ভব ব্যথা জর্জরিত হয়ে হাতটা অরিত্রিকার মাথার নিচ হতে বের করে নিল। ব্যথায় খিচে এলো তার মুখ। ঠোঁট কামড়ে ব্যথা নিবারণে ব্যস্ত হলো সে। অরিত্রিকার ঘুমে ব্যাঘাত ঘটায় কিছুটা বিরক্ত সহিত ঘুম ঘুম চোখে তাকালো। এখনো পরিপূর্ণ ঘুম না হয় বিরক্ত সে। বেড হতে মাথা তুলে সামনে তাকাতেই সারহানের ব্যথা কুঁচকে যাওয়া মুখ দেখল। দেখেই ভীতু হলো সে। অরিত্রিকা বিচলিত ভঙ্গিতে বলল, কি হয়েছে আপনার? কোথায় ব্যথা করছে? অরিত্রিকা ঘুম ঘুম মোহনায় কণ্ঠস্বর কর্ণপাত হতেই সারহান অরিত্রিকার দিকে তাকালো। মেয়েটা উদ্বিগ্ন হয়ে তাকিয়ে আছে তার দিকে। সারহান ব্যথাতুষরে আড়ালো হাতে অসহ্য পেন হচ্ছে। অরিত্রিকা তৎক্ষণাৎ বেশি কিছু না ভেবে বলে উঠল, আমি আস্তে আস্তে ম্যাসেজ করে দিব। সারহানের দৃষ্টি শীতল হয়ে এলো। সে কিঞ্চিত অরিত্রিকাকে অবাক করে দিয়ে বলল, দে, তবে সাবধানে। অরিত্রিকা অবাক হলো বটে। এত সহজে অনুমতি পাবে ভাবতে পারেনি, তবে ভালো লাগার পরিমাণটা অন্তঃস্থল ছাপিয়ে গেল। সারহানের কিছুটা সুস্থ অবস্থায় কথা বলতে দেখে অরিত্রিকা প্রফুল্ল হয়ে গেছে। আবেগী ভাব দমিয়ে অতি কষ্টে স্বাভাবিক আচরণ করছে। অসুস্থ মানুষের সামনে কান্না করা ঠিক নয়, এটা জানে অরিত্রিকা। সে আর কিছু না ভেবে পরম যত্নে সারহানের হাতে মাসাজ করতে ব্যস্ত হয়ে উঠল। সারহান অতি শান্ত কণ্ঠে
জিজ্ঞেস করলো, কেবিনে কখন এসেছিস? অরিত্রিকা ধীর কণ্ঠে বলল, ভোরে। সারান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, পারমিশন কে দিয়েছে? কেউ দেয়নি। আমি বিনা পারমিশনে কেবিন এসেছি। সারান অতীব আশ্চর্য হলো। অরিত্রিকা কি অবলীলায় সকল প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে, যেন সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সদা প্রস্তুত। সারান অরিত্রিকার লাল টকটকে চোখ, মলিন চোখ, চোখের নিচে ডার্ক সার্কেল, শরীরও শুকিয়ে কাঠ হয়ে গেছে তা দেখে বুঝলো নিশ্চয় ঘুমের গাফলতি করেছে। নিয়মিত খাবার, শরীরের যত্ন কোনোটাই করেনি। সারহান রুদ্ধস্বরে বলল, এতটা কেয়ারলেস কেন তুই? নিজের শরীরের যত্ন, খাওয়া দাওয়া, ঘুম কোনোটাই ঠিক মতো করিসনি। নিজের দিকে তাকিয়ে দেখ কি অবস্থা করেছিস নিজের। অরিত্রিকা সারহানের কথা কানে তুলল না। সে আদেশসূচক বলল, আপনার শরীর খারাপ, এই সময় এমন চিল্লানো উচিত না। চুপচাপ থাকুন আর আমার কাজ আমাকে করতে দিন। সারহানের মুখ হাঁ হয়ে গেল। এই মেয়ে তাকে আদেশ করছে। সারহান দৃষ্টি কঠিন। এই কয়েকদিনে সাহস বেড়েছে অরিত্রিকার। অরিত্রিকা সারহানের দৃষ্টি খেয়াল করে ঠোঁট উল্টে নিষ্পাপ ভাবে ভঙ্গি বদল নিয়ে বলল, আমার দিকে অমন কঠিন দৃষ্টিতে তাকাবেন না। ওই দৃষ্টিতে আমি নিজেকে হারিয়ে ফেলি। একবার আপনার চোখে আতলে হারিয়ে গেলে নিজেকে আর ফিরিয়ে আনতে পারবো না। সারান কপাল কুঁচকে গেল। সন্দিহান দৃষ্টিতে অরিত্রিকার দিকে সূক্ষ্ম নজরে তাকালো। অরিত্রিকা সিরিয়াস ভঙ্গিতে সারহানের প্রশ্নের উত্তর দিল, আপনি আমার শরীরের অবস্থা দেখলেন, একটু বকলেন, কিন্তু কেন নিজের অযত্ন করছেন? কারণটা জানতে চাই না। কেন সারহান ভাই? আপনি কি আমাকে কখনো বুঝবেন না? আমার মন চলমান অব্যক্ত কথা কি আপনার চোখে পড়ে না? যদি একবার আমার আঁখিতে আঁখি রেখে চক্ষুপটে ভেসে ওঠা অব্যক্ত ভাষা পড়তে পারতেন, তাহলে আমি হয়তো সব থেকে সুখী রমণী হতাম। সারহান বিচলিত হলো না, বরং তার দৃষ্টি অধিকত গাঢ় হলো। অরিত্রিকা সনরত সারহানের দিকে তাকালো। সারহানের পাশে কোনো হলদর না দেখে বলল, বাদ দিন। শরীর কি খুব খারাপ লাগছে? ডাক্তারকে ডাকবো? দরকার নেই। অরিত্রিকা দৃষ্টি সরিয়ে নিল। আবারও নিজ কাজে মনোযোগী হলো। আজ হঠাৎ তার কি হলো? মানুষটাকে দেখে মনের কথা উগরে দেওয়ার ইচ্ছে জাগলো কেন? এই ভাবনায় বিভোর হলো সে। সারহান চলন্ত ফ্যানের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে শুধালো, আমাকে কতটা ভালোবাসিস ফাইরুজ? কেবিন জুড়ে নিস্তব্ধতা বিরাজ করছে। মানবী নিশ্চুপ হয়ে আছে। কারো মুখে কোনো কথা নেই, শুধু শ্বাস প্রশ্বাসের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। অরিত্রিকা সারহানের কথা কর্ণগোচর হতেই ম্যাসাজ করা বাদ দিয়ে হাত গুটিয়ে চুপচাপ বসে আছে। অন্তরের কোণে বিরাজ করছে শীতল শিহরণ। কি উত্তর দিবে সে? কি ভেবে হাঁসফাঁস করতে লাগলো অরিত্রিকা। নিজে দুহাত মুচড়াতে শুরু করলো। একটু আগেই সাহস নিয়ে যে কতগুলো বলেছে, এখন আর সারহানের প্রশ্নের উত্তর দেওয়ার সাহস হচ্ছে না। গরম নেই, তবুও কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘাম ছুটছে। সারান ফ্যান হতে নজর সরিয়ে অরিত্রিকার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। অরিত্রিকাকে চুপ করে বসে থাকতে দেখে মনে মনে হাসলো খানিকটা। এতক্ষণ তার সামনে চ্যাটাং চ্যাটাং কথা বলছিল, অথচ এখন জানতে চাইছে সে, কিন্তু কোনো কথা নেই। এত কি ভাবছিস? এই তোর সাহস? গোপন কল্পপুরুষকে ভালোবেসে চিঠি লিখতে পারিস, অথচ ভালোবাসার কথা স্বীকার করতে এতটা অস্বস্তি কেন? সারহানের বলা কথা শুনে অরিত্রিকা বিচলিত হলো। চঞ্চল দৃষ্টিতে সারহানের দিকে তাকালো। কিছুটা সময় নিয়ে ঠোঁট ভিজিয়ে ধীর কণ্ঠে বলল, ভয় হয় তাই তো চুপ করে আছি। সারহান সরাসরি প্রশ্ন ছুড়ল, কিসের ভয়? অরিত্রিকা চমকিত হলো। সরাসরি প্রশ্ন করা ঘাবড়ে গেছে সে। অরিত্রিকা শ্বাস টেনে বলল, আপনাকে হারানোর। আপনি যদি আমার ভালোবাসা গ্রহণ না করেন?
তখন কি হবে ভেবে আমি আতঙ্কিত হয়ে থাকি, তাই নিজ মুখে স্বীকার করিনি। অপেক্ষা প্রহর গুনছি, কবে আপনি আমার মনের কথা বুঝবেন, কিন্তু অপেক্ষার প্রহর এতটাই দীর্ঘ হবে ভাবিনি। সারান উত্তর পেয়ে কিছুটা অভিভূত হলো। এতক্ষণে তবে কথা ফুটেছে। সে তো চাইছিল তার সামনে সংকোচনহীন আলাপ করে। সারহান সতৃষ্ণ কণ্ঠে বলল, এটাকে ভালোবাসা বলে, নাকি শুধু তোর আবেগ? অরিত্রিকা দবকে যাওয়ার কথা থাকলেও সে সচল রইল। তার মুখে হাসি ফুটে উঠল। সে হাসি বজায় রেখে বলল, আবেগ হলে অনেক আগেই কেটে যেত সারহান ভাই। আমার ভালোবাসা কোনো আবেগ নয়। আপনার প্রতি আমার অনুভূতি মিথ্যা নয়। ভালোবেসেছি বলেই তো আপনি হীনাবদ্ধ উন্মাদ হয়েছিলেন। সারহান অরিত্রিকার কথাগুলো শুনে গভীরভাবে, তবে তার প্রত্যুত্তর করল না। সে গম্ভীর কণ্ঠে শুধালো, প্রথম প্রশ্নের উত্তর এখানে পেলাম না। কতটা ভালোবাসিস আমায়? অরিত্রিকা নড়েচড়ে বসে। কিছুটা অন্যমনস্ক হলো সে। অন্যমনস্ক হয়ে আনমনে আওড়ালো, যতটা ভালোবাসি কল্পপুরুষের বক্ষে মাথা রেখে তাকে নিয়ে শত শত অভিযোগ করা যায় ততটা। সারার মন নরম হয়ে উঠল। এতটা গুছিয়ে মনের আবেগ ভালোবাসা মিশানো কথাগুলো যে অরিত্রিকা বলছে তা অনেকটা অবাক করার বিষয়। কঠিন হৃদয়ে যেন শীতল হওয়া দোলা দিল। এক মুহূর্তের জন্য অনুভূতি তীব্র শিহরণ বয়ে গেল রন্ধ্রে রন্ধ্রে। সারান দূর কণ্ঠে শোনালো, এটাকে ভালোবাসা বলে? মানুষ যখন কাউকে মন থেকে ভালোবাসে, তখন ভালোবাসা মানুষটিকে নিয়ে অভিযোগ করতে পারে? কল্পপুরুষকে ভালোবাসি বলি তার নামে আমার অভিযোগ সীমাহীন। কবে থেকে ভালোবাসিস আমায়? অরিত্রিকা মাঝে বিচলিত ভাব দৃশ্যমান হলো। কিঞ্চিৎ আবেগকে নিয়ন্ত্রণ করে লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, সঠিক জানা নেই। তবে নিশাদের সাথে বিয়ে ঠিক হওয়ার আগে থেকে আপনাকে ভালো লাগতো, কিন্তু আমার গোপন ভালোবাসার প্রথম অনুভূতি আপনি। প্রথমে কিছু মনে না হলো নিশাদের কথা শোনা মাত্রই সারহানের জল শক্ত হলো। মুখে কঠিনতার ভর করল তার মাঝে। সে রুদ্ধ গলায় বলল, তোকে নিষাদের নাম নিতে নিষেধ করেছি? আর একবার তোর মুখে নিষাদের নাম শুনলে ওর কাছে রেখে আসবো। সারানের হঠাৎ কথা বলার ধরন পাল্টানো দেখে অরিত্রিকা চমকে গেল। বোকা বোকা চোখে সারহানের দিকে তাকালো। নিষাদের নাম নেওয়া? সারহান ভাই রেগে গেলেন কেন? জেলাস ফিল করছে নাকি? সে হিসাব মিলাতে ব্যস্ত। সারহান ভাইয়ের মনে কখন কি চলে বোঝা দেয়। তোর ভালোবাসা যদি গ্রহণ না করি, তখন তুই কি করবি? অরিত্রিকা রাগ হলো। এই মানুষটা এত তাড়া কেন? এতক্ষণ সব কথা শুনে নিয়ে নাটক শুরু করছে আবার। সে রাগে ফুঁসতে লাগলো। অসুস্থ না হলে জোরে জোরে চিল্লিয়ে কান ফাটিয়ে দিত সে। অসহ্য মানুষ একটা। অরিত্রিকার রাগি রাগি মুখ দেখে সারহানের কেন জানি ভীষণ ভালো লাগছে। রাগলে যে অরিত্রিকাকে এতটা সুন্দর লাগে আজ খেয়াল করলো সে। কেমন রাগাশ্রিত চাউনিতে তার দিকে চেয়ে আছে। অরিত্রিকা ক্ষুদ্র হয়ে বলল, আপনাকে নিজের কাছে বেঁধে রাখবো, বুঝেছে? সারানি ফিসলে হেসে অতি শান্ত কণ্ঠে জবাব দিল, বাহ, এতটা সাহসী তুই? আমাকে বেঁধে রাখার ক্ষমতা আছে তোর? অরিত্রিকা মুখ ভার হলো। সারহানকে দেখে এমন মনে হচ্ছে না মানুষটা আহত, অথচ গতকাল সে মানুষটা যেন কেঁদে কেটে একাকার করেছে, আবার কাঁদতে কাঁদতে সেন্স হারিয়ে বসেছিল। ভাবতে কেমন লাগছে। দরজা খট খট করে আওয়াজ হতে সারান আর অরিত্রিকা ক্যাবিনের দরজার দিকে তাকালো। দুজনই নিজেদের স্বাভাবিক করলো। সাদা দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। চুলগুলি এলোমেলো হয়ে আছে, চোখে ঘুমের রেশ এখনো কাটেনি। সেই অবস্থায় এগিয়ে এলো সারহানের দিকে। সারহান শাহাদাতকে আসতে দেখে বলল, কেমন আছিস? সাদার ঠোঁট হাসি রেখা টেনে বলল, তোকে সুস্থ দেখে নিশ্চিত আমি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। সারহান জিজ্ঞেস করলো, মা বাবা চাচা চাচি কোথায়? সাদাত তানিয়া বেগমের
অসুস্থতা আড়াল করে বলল, মা বাড়িতে গিয়ে একটু পরেই আসবে। চাচা আর বাবা মসজিদে গিয়েছে। চাচি আর ইশরা বাহিরে ঘুমিয়ে আছে। ও সাদাত আরিফিকাকে ক্যাবিন দেখে চোখ ছোট ছোট করে বলল, তুই এখানে কখন এসেছিস? ঘুম থেকে জেগে তোকে না দেখে কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জানিস? আরতিকা সাদাতের দিকে অস্বস্তি নিয়ে তাকালো। অস্বস্তি হওয়াটাই কথা। গতকাল তো ইশরা সাদাতকে তার আর সারহানের বিষয়টা বলে দিয়েছে। এখন কি বলবে সে ভেবে পেল না। অরিত্রিকা নিজেকে বাঁচানোর ভঙ্গিতে আমতা আমতা করে বলল, সারহান ভাই ক্যাবিনের বাইরে হতে দেখছিলাম। উনি জেগেছিলেন কিনা তখনই তিনি পানি চাচ্ছিলেন, তাই পানি দিতে এসেছি। সাদাতের সন্দেহ কাটেনি, আরো বেড়ে গেল। সে সন্দিহান দৃষ্টিতে অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা সাদাতের দিকে না তাকিয়ে অন্যদিকে নজর লুকালো। সারহান অরিত্রিকার উত্তর শুনে বিস্মিত হলো। সে কখন পানি খেতে চাইলো আর অরিত্রিকাকে কখন ডাকলো? আজব। সাদাত চোখ পাকিয়ে বলল, ঠিকঠাক মিথ্যে বলতে পারিস না গাধি। অরিত্রিকা মুখ ভার করল। সাদাতও তার মিথ্যা ধরে ফেলল। দু ভাই একই ধাঁচের। বড় হলে নিশ্চয় ভাইয়ের মতো ধুরন্ধর হবে। সারহান সাদাতে জিজ্ঞাসা করল, এবার বল এমপি মহোদয়ের কি খবর? উনি সুস্থ আছেন তো? আর আবিরের কি খবর? আবির ভাই এখন কিছুটা সুস্থ আছেন, তোমার মতোই আঘাত লেগেছে। আর এমপি মহোদয় অ্যাক্সিডেন্ট অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওনার স্পটে ডেট হয়েছে। সারান চক্ষু লাল হয়ে উঠল এমপি মৃত্যুর কথা শুনে। মুখব্বয় কঠিন হলো। খবরটা শোকে হলেও এই মুহূর্তে তার রাগ প্রকাশ পাচ্ছে।